দাদা নমস্কার, শুভ অষ্টমী। তো বন্ধুরা মোটামুটি বন্ধুরা ভেরি গুড মর্নিং ফ্রম বকখালি। আর আপনাদের বকখালি সি বিচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো আজকে হচ্ছে সপ্তমী, তো এই তো আসছে সমুদ্র ঢেউ, ছুঁয়ে নিল আমার পা। কার্গিল বিচ ঘোরা শেষ আপাতত। হোয়াট আ বিউটি। হ্যালো বন্ধুরা, তোমাদের আরও একবার স্বাগতম আমার চ্যানেল জনি এক্সপ্লোরার ইন্ডিয়ায়। অনেক দিন পর আবার নতুন করে সার্ভাইভ করার চেষ্টা করছি, ফিরে আসার চেষ্টা করছি তোমাদের মধ্যে। তো এই পুজোয় শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা 2025 সালের। তো মেঘ বৃষ্টির খেলার মধ্যে চলছে আমাদের এবার শারদীয়া উৎসব। আর এই উৎসবের মধ্যেই অনেকে আমরা ঘুরতে যেতে চাই কলকাতার আশেপাশে, যেখানে গিয়ে একদিন কিংবা দুদিন আমরা ঘুরে আসতে চাই, থাকতে চাই নিরিবিলি পরিবেশে এবং কাটাতে চাই কিছু মূল্যবান সময়। আজকে কিন্তু আমি তোমাদের নিয়ে চলে যাব সরাসরি 120 কিলোমিটার, কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে বকখালি। তো ফ্রেন্ডস, হয়ে গেছি রেডি বেরোনোর জন্য। গন্তব্য হচ্ছে সমুদ্র সৈকত। সো দেরি না করে চলুন, লেটস মুভ। তো বন্ধুরা বাড়ি থেকে বেরোচ্ছি, সিম্বা মোটামুটি রেডি। এবার যাওয়ার সময় একটু ফুয়েল নেব। তো বন্ধুরা মোটামুটি 400 টাকার পেট্রোল নিলাম, আর পেট্রোলের সঙ্গে এখন একটা পেট্রোল অ্যাডিটিভ ঢেলে দিলাম, যেহেতু এখন ইথানল মিশ্রিত পেট্রোল সব জায়গাতেই। তো বাইকে যাতে কোনো ল্যাগ না আসে, পারফরমেন্স স্মুথ হয়, যেহেতু 120 240 কিলোমিটার আপ ডাউন করবো আজকে। ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্প থেকে নিলাম, ওল্ডেস্ট পেট্রোল পাম্প ইন ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা ওয়েলকাম টু চাঁদের মাটি। এটা হচ্ছে তারাতলা রোড, তারাতলা রামনগর রোড। এই রোডটা রাজ্য সরকার চাইলে ঠিক করে দিতে পারতো, কিন্তু আমার মনে হয় রাজ্য সরকারকে করার অনুমতি দেয়নি, যেহেতু এটা হচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা। কলকাতা পোর্ট ট্রাস্ট নিজেও করবে না এবং কাউকে করতেও দেবে না, যার জন্য এই পুজোর সময় চরম ভোগান্তি। দেখুন না, পুরো ধুলোর রাজ্য হয়ে গেছে। তো চলে এসেছি তারাতলা, আর এই হচ্ছে বড় বড় গাড্ডা, আর এই হচ্ছে তারাতলার রাস্তা। দেখে কি মনে হচ্ছে এটা তারাতলার রাস্তা, মানে কলকাতার মতো জায়গা। কলকাতাটা হচ্ছে মেট্রো সিটি, 5 মেট্রো সিটি ইন ইন্ডিয়া, তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট হচ্ছে কলকাতা। আর কলকাতার হচ্ছে এই হচ্ছে তারাতলা রাস্তার অবস্থা। বিশ্বাস হয় না কলকাতায় বসবাস করি। ও বাবারে, কোমর ধরে গেল একটুখানি আসতে। ওয়েলকাম টু তারাতলা। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তারাতলা। তারাতলা থেকে এবার ফাইনালি জার্নি শুরু করলাম। মানে আমার বাড়ি থেকে হচ্ছে 120 কিলোমিটার ডিস্টেন্স বকখালির। এখন আমি 400 টাকা তেল নিয়েছি, আর টপ আপ করাবো, রাস্তায় একটু টপ আপ করিয়ে নেব। আর যেহেতু এখন দুপুর বলতে এখন বাজে ঘড়িতে 1:45, তো 1:45 সময় বেরিয়ে গেলাম। কতক্ষণ লাগছে মানে 1:45 বলা যাবে না, আমি 12:30টায় বেরিয়েছি বাড়ি থেকে। 12:30 মানে 12:20 নাগাদ, এখন 1:45 বাজে। কতক্ষণ লাগছে যেতে, রাস্তার কি পরিস্থিতি, কোন রাস্তাটা দিয়ে গেলে ভালো, সেটা কিন্তু সব কিছু তুলে ধরবো। আর কোথায় কি পুলিশ চেকিং হয়, স্পিড লিমিট কত, সেগুলোও তুলে ধরবো। তারাতলা থেকে লেফট নিয়ে জেমস লং ধরে নিলাম। জেমস লং হয়েই যাব, যেহেতু ডিএইচ রোডের ওপরটা এই মুহূর্তে জ্যাম হতে পারে, তাই ওই রিক্সটাও নিলাম না, এটা দিয়েই বেরোবো। জেমস লং হয়ে বেরিয়ে একেবারে সোজা ডায়মন্ড পার্কে উঠবো। তো চলে এসেছি জেমস লং চৌরাস্তা ক্রসিং। এরপরে 3A বাস স্ট্যান্ডের ক্রসিং আসবে, তারপরে আসবে ডায়মন্ড পার্ক। চলে এলাম শখের বাজার ক্রসিং, জেমস লং। এখানে হয় সৃষ্টির পুজো, বেহালা সৃষ্টির পুজো, খুব বিখ্যাত পুজো। এই আমার ডান দিকে হচ্ছে সৃষ্টির পুজো। সবাই বেরিয়ে পড়েছে, যেহেতু দিনের বেলা এখন প্যান্ডেল হপিংটা একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে এটাই, যে রাতের বেলা বৃষ্টির চান্স থাকে। তো আর কেউ দেরি না করে, যতই রোদ হোক না কেন, দিনের বেলায় ম্যাক্সিমাম সবাই প্যান্ডেল হপিংয়ে
চলে এসছেন। এই যে ডান দিকে হচ্ছে সৃষ্টির বরিশা ক্লাব। ডিএস রোডকে বাইপাস করে তারাতলা থেকে জেমস লং সরণি হয়ে চলে এলাম এবার ডায়মন্ড পার্ক। আবার ডিএস রোডে কানেক্ট হচ্ছি। পরবর্তী পৈলান, জোকা, পৈলান, আমতলা, তারপরে শিরাকোল থেকে কিন্তু দুটো রাস্তা যায়। একটা ডান দিক ফতেপুর ডায়মন্ড হয়ে একটা রাস্তা আছে, আর একটা বাদিক দিয়ে সোজা সিঙ্গেল রোড, ওইটা দিয়ে সোজা যাওয়া যায় উস্তি হয়ে। তো যেহেতু এখন পুজোর সময় সিঙ্গেল রোডটা আমি একটু অ্যাভয়েড করব, কেননা গ্রামের দিকে কি হয়, গ্রামের দিকে পুজো ওগুলো ম্যাক্সিমাম পুজো কিন্তু রাস্তার উপরে হয়। তো ওইটা দিয়ে না গিয়ে আমি যেটা ন্যাশনাল হাইওয়ে, যেটা ডায়মন্ড হারবার রোড, সেটা ধরে ডায়মন্ড হারবার হয়ে কিন্তু বেরোবো। তো কলকাতার রাস্তা ছেড়ে এবার কিন্তু জোকায় উঠে পড়লাম। এটা হচ্ছে জোকা। এখান থেকে কিন্তু পুরোটাই সিঙ্গেল রোড, আর ডবল রোড নেই, সিঙ্গেল রোড। আর এই সিঙ্গেল রোডে কিন্তু যে বাসগুলো চলে খুব ডেঞ্জারভাবে চলে, মানে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এটা হচ্ছে পোস্ট অফিস, বিষ্ণুপুর পোস্ট অফিস আমার ডান দিকে। আর তারপরেই হচ্ছে ডান দিকে, বাঁ দিকে গাড়িগুলো দেখে বুঝতে পারছেন থানা, সামনে থানা, কারণ থানার সামনে গাড়িগুলো এভাবে লাইন দিয়ে রাখা থাকে। এই ডান দিকে হচ্ছে, এটা হচ্ছে বিষ্ণুপুর পুলিশ স্টেশন। এটা আবার বোর্ড লাগানো আছে, বকখালি, বিবিরহাট, গঙ্গাসাগর, বারুইপুর সব দিকে ডাইরেকশন দেওয়া আছে। ওয়েলকাম টু আমতলা বাজার। চলে এসেছি আমতলা বাজার। ঘড়িতে বাজে এখন 1:27। বাদিকে গেলে বারুইপুর চলে যাবে, আর ডান দিকে গেলে বিবিরহাট, সোজা গেলে আমরা চলে যাব গঙ্গাসাগর, ডায়মন্ড, কাকদ্বীপ। এই সোজা চলে যাচ্ছি ডায়মন্ডের দিকে। তো পার করছি এবার সরিষা হাট। এটা সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির। এই যে আমার ডান দিকে। আর সরিষা হাটের পরেই কিন্তু আমাদের চলে আসবে ডায়মন্ড। তো বন্ধুরা, ওয়েলকাম টু ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার শহরে প্রবেশ করলাম। তো বন্ধুরা, ওয়েলকাম টু ডায়মন্ড হারবার রিভার সাইড। ডায়মন্ড হারবার রিভার সাইডে চলে এসেছি। খুব ফেমাস জায়গা এটা। আর এখানে সন্ধ্যেবেলা তো পুরো জমজমাট হয়ে যায়, সব খাবারের দোকান। আর এখানে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। আর এটা দেখতে পাচ্ছেন এই ডান দিকে ওপারটাই হচ্ছে হলদিয়া। ডান দিকে সব এগুলো হচ্ছে মাছের আড়ত, ইলিশ মাছের জন্য বিখ্যাত। সবাই ইলিশ মাছ কিনতে কিন্তু এখানেই আসেন। এই যে ইলিশ বাড়ি লেখাই আছে বোর্ডের মধ্যে, ইলিশ বাড়ি। তো বন্ধুরা, ডায়মন্ড হারবার শহরকে ছাড়িয়ে এবার যাচ্ছি টুয়ার্ডস নামখানা কাকদ্বীপের উদ্দেশ্যে। তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার পর কোন জায়গায় কানেক্ট করছে অস্থির সেই রাস্তাটা, সেটাও কিন্তু তুলে ধরবো। তো বন্ধুরা, এই হচ্ছে সেই কানেক্টর। যদি আমরা শিরাকোল বাজার থেকে উস্তি হয়ে আসতাম তাহলে কিন্তু আমরা এই রাস্তাটায় বেরোতাম। এই যে এই রাস্তাটা, এটা কিন্তু সিঙ্গেল রোড। আর আমরা এলাম কিন্তু ডাবল রোড দিয়ে। যেহেতু দুপুরবেলা রাস্তা ফাঁকা, তাই এই রাস্তা দিয়ে সোজা চলে এলাম, কোনো অসুবিধা হয়নি, স্মুথলি এসছি। তো বন্ধুরা, ওয়েলকাম টু কুলপি বাজার। এখন পার করছি কুলপি বাজার। কুলপির পর আবার কোথায় এসে পৌঁছালাম আবার দেখাবো। যেহেতু ভিডিওটাকে অনেক লম্বা চড়া করব না, শর্টকাট অল্প অল্প ছোট ছোট ক্লিপ করে আপনাদের সবাইকে তুলে ধরছি। তো বন্ধুরা, স্বাগতম কাকদ্বীপ বাজারে।
একদম প্রপার কাকদ্বীপ। বাইক নিয়ে আমার এই প্রথমবার কাকদ্বীপ আসা। এর আগে বকখালি একবার এসেছিলাম বহু দিন আগে, সেই পিকনিক বাসে করে, তারপর আর আসা হয়নি সেভাবে। তো আমার কাছে একদম ফার্স্ট টাইম বাইকে করে। সামনে দেখাচ্ছে সার্ভিস রোড, বাদিকে বকখালি সোজা 26 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 24 কিলোমিটার। আমরা আগে ভেসেল করে পার করতাম নামখানা থেকে, এখন সরাসরি ব্রিজের ওপর দিয়ে চলে যাব আমরা বকখালি। তো এটা আমার জন্য ফার্স্ট টাইম, কারণ ব্রিজ হওয়ার আগে যখন ভেসেল ছিল সে সময় আমি এসেছিলাম, আর তারপর আসা হয়নি। এই এতদিন পর, জানি না কতদিন পর, কত বছর পর আবার এসছি, যাচ্ছি বকখালির উদ্দেশ্যে, সমুদ্র সৈকত বকখালির দিকে। Wow, what a beauty, what a beauty. সবাই সেলফি ফটো তোলাতে ব্যস্ত, সেলফি সেশন চলছে। এই যে সারি সারি লঞ্চ সব দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম। আর এখান থেকে 29 মিনিট দেখাচ্ছে, 22 কিলোমিটার রাস্তা, 4:21-এ পৌঁছে যাব বকখালি। এই যে, তার আগে একটুখানি সোজা করে নিই, পেছন সব ব্যথা হয়ে গেছে। আর তারামা হোটেলে এখন এসে পৌঁছলাম। আর এই হচ্ছে দৃশ্য, নামখানা বিডিও অফিস, তারামা হিন্দু হোটেল। তো বন্ধুরা, প্রায় বকখালির কাছাকাছি চলে এসেছি। এখান থেকে 12 কিলোমিটার বকখালি, 4:13 তো একদম নির্ধারিত সময়, যেমন 4:30 সময় আমি টার্গেট করেছিলাম এর মধ্যে পৌঁছানো যাবে, তো সেই হিসাবে পৌঁছে গেছি প্রায়। পুরো মেলা বসছে, নিশ্চয়ই যাত্রা পালা হবে এখানটায়। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে 7 মাইল বাজার। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি। আজকে এখানে আমার থাকার স্টে হোটেল অমরনাথ। আর উইন্ড টারবাইনগুলো জাস্ট এখানে আমার আশেপাশে আছে। সামনেই হচ্ছে সমুদ্র, জাস্ট ওই কার্গিল সি বিচ, ওর পাশেই হচ্ছে সমুদ্র। আর এই যে সামনে দেখা যাচ্ছে উইন্ড টারবাইন, দ্য আইকনিক উইন্ড টারবাইন। এটা সব ওই আইলার সময় সব এগুলো বিধ্বস্ত হয়ে গেছে, এগুলোর কোনো কাজ হয় না মনে হচ্ছে। আমি এটা পুরো বিস্তারিত তোমাদের মধ্যে তুলে ধরবো। তো এটা হচ্ছে আজকে আমার থাকার জায়গা। আর তোমাদের জন্য এখানে আসা, খুব প্যাকিং করে আসতে হয়েছে। ও ওয়েলকাম ব্যাক। জানি না চেহারার অবস্থা কীরকম কী হয়েছে। প্রায় 120 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি। এখন ঘড়িতে বাজে 4:30, পুরো ডট 4:30। 4:30 সময় পৌঁছে গেলাম বকখালি। চলো চটপট একটু ফ্রেশ হয়ে আবার বেরোই। আর এই হচ্ছে আমার সিম্বা, অনেক দিন পর আবার কলকাতা থেকে দূরে এসছে। পরিবেশটা খুব সুন্দর, ডান দিকে এরকম গ্রিনারি, বাঁদিকে গ্রিনারি, আর একটু সামনে গেলেই মেন রোড। নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ, সুন্দর পরিবেশ, আচ্ছা লাগা ভাই কো বহুত আচ্ছা লাগা। চলো এবার ফ্রেশ হয়ে যাই। তো এটা হচ্ছে অনেক হাইফাই না, মানে নর্মাল, আর থাকার জন্য একদম পুরো পারফেক্ট একটা লোকেশন। আর অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিও খুব ভালো। সো থাকা খাওয়া সব কিছুই আছে। এটা হচ্ছে হোটেলের ভেতরে একদম নতুন প্রপার্টি, জাস্ট ব্র্যান্ড নিউ প্রপার্টি। এখন জাস্ট শিক্ষানবিশ বলতে পারেন।
তো সেই হিসাবে এখন প্রপার্টিটা ডেভেলপ হবে, ইন ফিউচার আরও ভালোভাবে হবে। তো এটা হচ্ছে আমার আজকে থাকার জন্য রুম রেডি করা হচ্ছে, ভাই রেডি করছে রুমটা। আর রুমের বিস্তারিত সঙ্গে সঙ্গে কী আছে না আছে আমি রুমের ভেতরে এসে তারপর সব কিছু বলছি। এখনও এই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, ব্যাগ ট্যাগ সব খালি করে তারপরে ফিরে আসছি। স্টে টিউন। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। জাস্ট ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আধ ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে উঠে ততক্ষণে দেখি সন্ধে হয়ে গেছে, তাই আর বিচের দিকে যাওয়া হয়নি। এখন বেরোলাম, এখন একটু সন্ধেবেলার যে অ্যাটমসফিয়ারটা বকখালির সেই জিনিসগুলো তুলে ধরবো। আর কালকে সকাল থেকে যে কটা পসিবল সব কটা জিনিসই তুলে ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে এখন বকখালি সি বিচে যাওয়ার রাস্তা ওইটা। তো এখন দেখছি এখানে নো এন্ট্রি করে দিয়েছে, কাউকে বাইক নিয়ে যেতে দিচ্ছে না। আর যেহেতু আমি বাইক নিয়ে আছি তো এখন যাবো কি করে। মানুষ খুব আনন্দ করছে, যেহেতু আজকে সপ্তমী। প্রধান সাহেব কাশীনাথ জানা মহাশয়কে আমাদের অফিসে আসার জন্য আহ্বান। তো বন্ধুরা, ভেরি গুড মর্নিং ফ্রম বকখালি হোটেল অমরনাথ। এইটায় আমি ছিলাম গতকাল রাতে, আর খুব ভালো, মানে পরিষেবা খুবই ভালো। আর সুগে সেখানে আছে দেখাশোনার জন্য, তো খুব মানে নট ব্যাড, মানে অন নাইট স্টের জন্য একদম বেটার। এখন সকাল বাজে 8টা, সকাল 8টার এই হচ্ছে পরিবেশ জানলার বাইরে আমার। আর এই সামনে গেলেই হচ্ছে কার্গিল সি বিচ। তো এখন তোমাদেরকে কিন্তু আমি সরাসরি নিয়ে চলে যাচ্ছি কার্গিল সি বিচে, কারণ রাতের বেলা সেরকম দেখাতে পারিনি, আর অন্ধকার ছিল, একটা দুটো লাইট জ্বলছিল। তো ইটস বেটার যে এখন বর্তমানে এখন কার্গিল সি বিচ কেমন দেখতে হয়েছে সেটা দেখাবো, বকখালি সি বিচ এবং হেনরি আইল্যান্ড। সো লেটস মুভ। আর এই রাস্তাটা দিয়ে গেলে 400 মিটার গেলেই কার্গিল বিচ, কার্গিল সি বিচ। তো বন্ধুরা, তো ফ্রেন্ডস, মোটামুটি সকাল 8টা বাজে বেরিয়ে পড়েছি। এখন যাব একটু সাইট সিন করতে, সাইট সিন করে তারপর তোমাদের কি কি আছে না আছে সম্পূর্ণ দেখাচ্ছি। স্টে টিউন, সঙ্গে থাকো। এটা হচ্ছে হোটেল অমরনাথ, থাকা খাওয়ার জন্য বেস্ট। তো চলে এসেছি কার্গিল সি বিচ বকখালি। One, two, three. Welcome to Bay of Bengal. পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে আপনাকে স্বাগতম কার্গিল সি বিচে। এটা হচ্ছে কার্গিল সি বিচ। অ্যাটলিস্ট এখানে বসে সময় স্পেন্ড করা যায়, দীঘার মতো তো না, কিন্তু দীঘার থেকে কিছুটা কম কিন্তু না। দেখুন জায়গাটা ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, আর প্রাকৃতিক দুর্যোগের জন্য বারবার বিধ্বস্ত হয়। এই হচ্ছে অপরূপ সমুদ্রের ঢেউ কিন্তু আছে এদিকটায়, এই যে। আর এদিকটায় হচ্ছে সি বিচ, এদিকে কিন্তু হাঁটাহাঁটি করা যায়, চলাফেরা করা যায়। আই থিঙ্ক সমুদ্র স্নানও মনে হয় করা যায়, যেহেতু পর্যটক নেই। তো বন্ধুরা, এটা ছিল আজকের সকালবেলার প্রথম দর্শন। এরপর আরও কিছু জায়গায় যাব, সে জায়গাগুলো তুলে ধরবো। সঙ্গে থাকুন। আর কেমন লাগছে ভিডিওটা, অনেকদিন পর আবার বেরিয়েছি করার জন্য ভিডিও ব্লগ। সঙ্গে থাকুন আপনারা, আপনাদের সাপোর্ট আমি পেয়েছি এখন অবধি, এখনও পাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, কার্গিল বিচ ঘোরা শেষ আপাতত বকখালির। ভালো লাগলো, মানে এক কথা, মানে নট ব্যাড ইন দ্য সেন্স সমুদ্র আছে, জল আছে, সমুদ্রের ঢেউ আছে, পর্যটকও আছে। যেহেতু পুজো চলছে, তো পুজোর জন্য পর্যটকের সংখ্যা একটু কম।
কিন্তু কিছুদিনের মধ্যেই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রচুর ট্যুরিস্ট এখানে আসবেন। তার আগে এই ভিডিওটা অনেকটাই কাজে লাগবে তোমাদের। বকখালি কেন আসবে, বকখালি কেন ঘুরবে। কার্গিল সি বিচ থেকে বেরিয়ে বকখালি সি বিচে যাওয়ার আগে ডান দিক দিয়ে আরও একটা রাস্তা আছে, এই রাস্তাটা, এটাও সি বিচের দিকে যাচ্ছে। আর এই যে উইন্ড টারবাইনগুলো গতকালকে দেখিয়েছিলাম আসার সময়, এই যে উইন্ড টারবাইনগুলো সব অকেজো হয়ে গেছে। আয়লা, তারপর বুলবুল, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের এগুলো কিন্তু বিপর্যস্ত, এবং তারপর থেকে আর এগুলোকে সারাই করা হয়নি। চলে এসেছি আরও একটা সি বিচে, এবার একটু উপরে যাব। আর এটা হচ্ছে সেই হ্যামিল্টন সাহেবের বাংলো, বিখ্যাত হ্যামিল্টন সাহেবের বাংলো এখন এই অবস্থায় আছে। এটাকে বাঁধিয়ে সারাই করানো হয়েছে, এখন যাব উপরে। ওয়াও 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 ওয়াও, দারুণ 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 দারুণ। কার্গিল সি বিচটা ওই 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 পাশটায় পড়লো। আর এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলোর পাশে, এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো জাস্ট বাঁধের এপারটায়। আর ওই যে উইন্ড টারবাইনগুলো দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা কিন্তু দারুণ মনোরম। এবার কিন্তু মনে হচ্ছে যে না, ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। দারুণ 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 দারুণ। এখানে আরামসে বসে থাকা যায় ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির সঙ্গে। উত্তাল সমুদ্র, তো বন্ধুরা হ্যামিল্টনগঞ্জ, হ্যামিল্টন বাংলো এবং সমুদ্র সৈকত দেখা হয়ে গেল। এরপর চলে যাচ্ছি কিন্তু সরাসরি বকখালি সি বিচের দিকে। এটা হলো আজকের স্পট নাম্বার 2 ছিল, আর এবার যাচ্ছি স্পট নাম্বার 3 দিকে। এই যে মেন রোড চলে এসেছি, এই বাদিকে গেলে হোটেল অমরনাথ আর কার্গিল সি বিচ এই রাস্তাটায়। আর আমরা যাব ডান দিক, এই ডান দিক দিয়ে বকখালি সি বিচ। এখানে প্রচুর হোটেল আছে ডান দিক বাদিকে। মানে আপনি বছরের যে কোনো মাসে যদি আসেন, আপনি সবসময় কোনো না কোনো হোটেলের রুম 100% ফাঁকা পাবেনই পাবেন। মানে এখানে দোকানের চেয়ে হোটেল বেশি, তো থাকার হোটেলের চিন্তা কেউ করবেন না, সব রিজনেবল রেটেই পাওয়া যায়। কিছু কিছু লাক্সারি রিসর্ট আছে, সেটা ডিপেন্ড করছে আপনারা কী ধরনের বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকতে চান। টেন্টও আছে এখানে, প্রচুর টেন্ট রিসর্ট আছে যেখানে শুধুমাত্র টেন্ট আর ছোট ছোট কটেজ পাওয়া যাবে। পুরো দীঘার মতোই কিন্তু সেজে উঠছে বকখালি। ডান দিকে বাদিকে প্রচুর 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 হোটেল। মানে বললাম না যে এখানে পান দোকান বা স্টোরেজ যা আছে তার থেকে 10 গুণ বেশি হোটেল এখন হয়ে গেছে। চলে এসেছি প্রায় বকখালি সি বিচের কাছাকাছি। সবাই স্নান করে ফিরছে সি বিচ থেকে। চলে এসেছি পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের শেষ সীমানায়। এখানে নমো নমো আয়ুর্দেহি
বসতেহি ভাগ্যম ভগবতী। তো এই সুন্দরভাবে দুর্গা প্রতিমা স্থাপন করানো হয়েছে এখানে, কি সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ সীমানা তথা ভারতবর্ষের শেষ সীমানা বকখালি সি বিচের আগে পূজা মণ্ডপ, দুর্গা পূজা মণ্ডপ। আর এভাবে আজকে অষ্টমী, অষ্টমীর পরিবেশ হচ্ছে এরকম বকখালি সি বিচের। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বকখালি সি বিচ। এটা হচ্ছে বকখালি সি বিচের এখনকার পরিস্থিতি। আজকে অষ্টমী 2025, 30 সেপ্টেম্বর 2025। আর আই লাভ বকখালিটা একটু বাঁকা হয়ে গেছে, চাপ নিতে পারেনি। এই হচ্ছে আই লাভ বকখালি। একটা চলে গেছে সমুদ্রে। আর সমুদ্র এখান থেকে বেশ অনেকটাই। তো চলুন, কি আছে, ঘুরতে যখন এসছি ঘুরবো, দেখাবো। প্রচুর খাবারের স্টল আছে, আগে এত স্টল ছিল না, এখন কিন্তু প্রচুর স্টল হয়েছে। এই হলো বকখালি সি বিচের মেন এন্ট্রান্স। ওখান থেকে হাঁটতে হয়, বেশ কিছুটা হেঁটে আসতে হয়। মাঝামাঝি জায়গায় চলে এসেছি। এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে ট্যুরিস্ট। এখন বর্তমান পরিস্থিতি দেখে কিন্তু এক ঝলক মনে হয় যে দীঘায় চলে এসেছি। দাদা নমস্কার, শুভ অষ্টমী। আপনারা দায়িত্বে আছেন তাই তো? আচ্ছা, কি কি প্রিকশন এখন আমাদের জন্য, মানে যারা ট্যুরিস্ট ঘুরতে আসবেন তাদের জন্য, মানে প্রিকশন না টিপস কি কি দেবেন? আচ্ছা, বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, মূলত অ্যাক্সিডেন্ট মানে জলের জন্য। হ্যাঁ, তো অ্যানাউন্স কনস্ট্যান্ট করা হয় ওখানে মাইকে। ওখানে আচ্ছা, আর এছাড়াও আমাদের তো হ্যান্ড মাইক রয়েছে। আচ্ছা, ওখানে কিছু বলে দেওয়া, হ্যাঁ, বা কাছে ডেকে নেওয়া। আচ্ছা, আর সাইলেন্ট বাজানো তো রয়েছে। এমার্জেন্সি বুঝলে যে কেউ বিপদ সংকেতের জায়গায় চলে যাচ্ছে, আমরা সংকেত দিই আচ্ছা, এবং ডেকে নিই। প্রয়োজনে তো আমরা নামার জন্য প্রস্তুত। হ্যাঁ, 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 এবার বাকিটা নজরদারির মধ্যে ছিল, যেমন আমরা নজরদারি করছি যে কেউ কতটা দূরে গেছে কিনা। আচ্ছা, আচ্ছা, আমাদের লাইফ জ্যাকেট রয়েছে আচ্ছা, বাঁচানোর জন্য। বেশ, যাক, খুব ভালো। পরিবেশ তো খুবই ভালো, মনোরম পরিবেশ। এখন অবধি কোনো বিশৃঙ্খলা নেই, খুব শান্তশিষ্টভাবে সুশৃঙ্খলভাবে চলছে এবারের পুজো, এবং তার সঙ্গে সঙ্গে সমুদ্র স্নান, সমুদ্র দর্শন সব কিছুই। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক পরিশ্রম করছেন, এই কাঠফাটা রোদের মধ্যেও দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। তো শুধু দর্শক, আপনারা দেখতে পেলেন যে এতক্ষণ যে আমি পরিক্রমা করছি বকখালি সি বিচের, বকখালি সি বিচ কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু সেরে উঠছে নিজের ঐতিহ্যে বা নিজের সৌন্দর্য নিয়ে। সত্যি পরিবেশটাও খুব ভালো। কি কি নেগেটিভ পয়েন্টস আছে বকখালিতে, কি কি পজিটিভ পয়েন্ট, সেগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে চাই, আমাদেরকে তুলে ধরবেন। আর এখনকার বর্তমান পরিস্থিতি বকখালিতে কীরকম সেটাও আমি তুলে ধরার চেষ্টা করলাম। ওই দেখতে পাচ্ছেন দূরে উইন্ড টারবাইনগুলো, যেটা আমি হ্যামিল্টনগঞ্জ গেছিলাম ওই অবধি 800 মিটার অবধি কংক্রিটের বাঁধ দেওয়া হয়েছে। ইন ফিউচার হয়তো বা ওখান থেকে সরাসরি একদম কানেক্ট করে দেওয়া হবে বকখালি অবধি। আর যেটা আমাদের দীঘায় দেখতে পাই, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা মেরিন ড্রাইভ হিসেবে আমরা চিনি, সেই হিসেবেও থাকতে পারে। এই তো আসছে সমুদ্র ঢেউ, ছুঁয়ে নিল আমার পা। বাহ, সার্থকতা। তো বন্ধুরা, বকখালি সি বিচ থেকে এবার সরাসরি চলে যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। সঙ্গে থাকুন, হেনরি আইল্যান্ডের কী পরিস্থিতি সেটাও তুলে ধরবো।
আর আপনাদের বকখালি সি বিচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, খুবই ভালো লাগবে, অনুপ্রাণিত হব। তো বকখালি সি বিচ থেকে এবার কিন্তু বেরিয়ে যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। আর আজকে প্রচণ্ড গরম, তার মানে হচ্ছে বিকেলবেলা 100% বৃষ্টি হওয়ার চান্স আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে প্রস্থান করার ব্যবস্থা করতে হবে, যেহেতু ওয়েদার ফোরকাস্টে বলাই আছে। এখান থেকে কিন্তু সরকারি বাসও চলে, ধর্মতলা এসপ্ল্যানেড থেকে সরকারি বাস সরাসরি বকখালির জন্য আসে, এবং কিছু বেসরকারি বাসও আছে যেগুলো নামখানা অবধি আসবে, নামখানা থেকে বা কাকদ্বীপ থেকে আবার অন্য বাসে করে এখানে আসতে হবে। এই যে সামনে লোকাল বাসও আছে, এই লোকাল বাসগুলো কলকাতাও যায়, আবার বকখালি থেকে কাকদ্বীপ অবধিও যায়, নামখানা অবধিও যায়। যেমন বকখালি নামখানা থেকে বেশি আছে, যেহেতু নামখানা থেকে ট্রেন আছে, নামখানা লোকালে এসে অনেকে ট্রেনে করে চলে আসেন, মানে বাসে করে চলে আসেন। ট্রেনে করে আসার পর হেনরি আইল্যান্ড যাওয়ার জন্য কিন্তু বকখালি সি বিচ থেকে ব্যাকে আসতে হবে, মানে ব্যাকে টুয়ার্ডস কলকাতার দিকে 3 কিলোমিটার যেতে হবে। যাওয়ার পর রাইট হ্যান্ড সাইডে ডান দিক নিতে হবে, ডান দিক নিলেই কিন্তু চলে যাওয়া যাবে হেনরি আইল্যান্ড। ওখানে কিন্তু একটা এন্ট্রি ফিজ আছে, তার সঙ্গে সঙ্গে বাইক পার্কিংয়ের জন্য ছোটোখাটো একটা এন্ট্রি ফিজ নেয় হয়তো বা, তো সেগুলো তুলে ধরবো। সময় খুব অল্প, কারণ হচ্ছে আকাশের পরিস্থিতি বেশ একটা ভালো না, মানে আকাশের পরিস্থিতি যখন তখন খারাপ হতে পারে বা ঘিরে আসতে পারে। আর প্রচণ্ড গরম, মানে আর বৃষ্টি হওয়ার আগে যে গরমটা হয় সাধারণত সেরকমই একটা প্রচণ্ড গরম। এখানকার লোকাল মানুষরাও বলছে যে কোনো সময় আকাশের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকে আর হেনরি আইল্যান্ড যাচ্ছি না, কারণ হচ্ছে এই যে দেখছেন আকাশের অবস্থা, আকাশ ঘিরে আসছে। সো 120 কিলোমিটার রাস্তায় যেতে হবে। রাস্তায় যদি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আটকে যাই আর নিম্নচাপের বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। রেনকোট কিছুই আনিনি, পুরো জামা কাপড় যা আছে টোটাল গ্যাজেট সব ভিজে নষ্ট হয়ে যাবে। তো হেনরি আইল্যান্ডের দৃশ্য আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন এর আগে, এলে পরে আপনারা সেখানে দেখতে পাবেন। সাদা বালির বিচের জন্য বিখ্যাত হেনরি আইল্যান্ড। আর প্রকৃতির মাঝখান দিয়ে একটা পায়ে হাঁটা রাস্তা আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের মাধ্যমে আপনারা অনেকটা জায়গা কভার করতে পারবেন। তো ফিরে যাচ্ছি কলকাতার দিকে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অসংখ্য ধন্যবাদ এপিসোডটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী এপিসোড আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসছি অন্য কোনো একটি সুন্দর জায়গা নিয়ে। স্টে টিউন, শাব্বা খের।